বাংলাদেশের ইতিহাসে দীর্ঘ ১৭ বছরের শাসনকাল ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই সময়টিতে ক্ষমতার একচেটিয়া দাপটের পাশাপাশি উঠে এসেছে বহু চাঞ্চল্যকর ঘটনা। লন্ডন ভিত্তিক প্রভাবশালী পত্রিকা ফিনান্সিয়াল টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে কিভাবে তৎকালীন শাসকদের ঘনিষ্ঠরা ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণে এনে শত শত বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন। প্রতিবেদনে বলা হয়, অর্থ পাচারের সবচেয়ে সাধারণ কৌশল ছিল ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং, অর্থাৎ আমদানির দামের চেয়ে কাগজে বেশি দাম দেখিয়ে টাকা বিদেশে পাঠানো অথবা রপ্তানি আয়ের টাকা ফেরত না আনা। একই সঙ্গে হুন্ডি নেটওয়ার্ক ব্যবহার করে বৈধ অবৈধ অর্থ পাচার করা হতো। তৎকালীন সময়ে ব্যাংক ঋণ অনুমোদিত হলে ঋণের টাকাও আত্মসাৎ করা হতো। ঋণ ফেরত না দিয়ে হুন্ডির মাধ্যমে সেই অর্থ দেশের বাইরে চলে যেত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক তথ্যচিত্রে জানান, শুধু ব্যাংকিং ও ব্যবসায়ী খাত মিলিয়ে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার লুটপাট হয়েছে, যা যে কোনো দেশের জন্য সবচেয়ে বড় অর্থ লুণ্ঠনের ঘটনা হতে পারে। ফিনান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান জন রিড আরও জানান, কিছু ব্যাংক পরিচালককে অস্ত্রের মুখে এনে শেয়ার হস্তান্তরের কাগজে সই করানো হতো। এরপর সেসব শেয়ার যেত তৎকালীন শাসকদের ঘনিষ্ঠদের কাছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ব্যাংক দখলের পরপরই বাড়তে থাকে খেলাপি ঋণের হার। ইসলামী ব্যাংকের উদাহরণ দিয়ে বলা হয়, দখলের আগে যেখানে অনিয়ম কম ছিল, দখলের পর তা হু হু করে বাড়তে শুরু করে। অন্যদিকে তথ্যচিত্রে এস আলম গ্রুপের নামও উঠে এসেছে। অভিযোগ করা হয়েছে, প্রতিষ্ঠানটি বাংলাদেশ থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার বা তারও বেশি অর্থ পাচার করেছে। যদিও ইসলাম গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের কারণেই তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশের ব্যাংকিং খাতের এই কাহিনী যেন অনেকটা সিনেমার মতো, কখনো গোপন চক্রান্ত, কখনো খোলাখুলি দখল, আবার কখনো হুন্ডির মাধ্যমে টাকার স্রোত দেশের বাইরে চলে যাওয়া। এসব মিলেই তৈরি হয়েছে এক ভয়াবহ অর্থনৈতিক চিত্র।